নির্বাচন তো হয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, অতএব বেছে বেছে তো যাকে যাকে নেওয়ার সংসদে নিয়েছেন, যাদেরকে নেওয়ার না তাদেরকে নেননি। এবং মাননীয় বিরোধী দলীয় নেতা সেজন্যই বলছেন সোহরাওয়ার্দী উদ্যানে যে যদি নির্বাচন সুষ্ঠুই হয় তাহলে তো ওই ম্যাকিয়াভেলির মতো 100 বার বলতে হবে না নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইজ্জত জানা মহিলা আমাদের গ্রামে বলে খাসলত যায় না ধুইলে। মানুষের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত নাই সরকার। অদৃশ্য শক্তি তাহলে নির্ধারণ করে দিছে ডক্টর ইউনূসের মাধ্যমে, যেভাবে তাদের মন্ত্রী বলছিলেন ফেব্রুয়ারি মাসে ট্রফি দিয়ে জনাব তারেক রহমানকে। এই যে পরিবেশ তৈরি করা, আপনি অনেকেই আপনি দেখবেন নানান রকমের 2 মাসের একটা সরকার, আচ্ছা 2 মাসের এই সরকার কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, কতজনকে গুম করেছে, কতজনকে গুলি করে মেরেছে, কত জনবিরোধী কাজ করেছে। যে বলতে হবে যে আওয়ামী লীগকে সরাতে 16 বছর লাগলে বিএনপিকে সরাইতে 16 দিন লাগবে না, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে জিয়া পরিবারকে বাংলাদেশ হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, যেটা আজকে পার্থ সাহেব বললেন সংসদে, যে জিয়া পরিবারকে মুক্ত করতে দেয় এরশাদ হারাই গেল ইতিহাস থেকে, মঈনুদ্দিন ফখরুদ্দিন গেল গিয়া, হ্যাঁ, আর হাসিনা 17 বছর চেষ্টা করিয়া বিমান উইটা পালাইলো। এখন আমরা মানে আসছে কি বলবো, এটা কি কোন ভাবে বলবো আমি জানি না। তারা এখন জিয়া পরিবার মুক্ত বিএনপি চায়, তারা 16 দিন লাগবে না একটা 2 মাস বয়সী একটা সরকারকে এই ভাষা, এই বক্তব্য। আর একই সাথে প্রশ্ন আসে যে সরকারের সমালোচনাগুলোকে আসলে কতটা গ্রহণ করতে পারছে, নাকি সেগুলো আপনি একটা প্রমাণ দেখেন যে সরকারের সমালোচনার জন্য কেউ গ্রেফতার হয়েছে। সংসদে কি ওই যে চিফ হুইপের কি কার্টুন ছিল, জাতীয় সংসদে চিফ হুইপ বলেছেন যে আমার কারণে যদি কেউ গ্রেফতার হয়ে থাকে, আমার বিরুদ্ধে কার্টুনে হয়ে থাকে, এখনই মুক্তি দেওয়া হোক, ঘোষণা করে দিয়ে বলেছেন যদি আমাকে আক্রমণ করার কারণে, এবং জবাবদিহিতা চেয়েছেন। পরে দেখা গেল যে ভদ্রলোক করেছেন তার নানান ধরনের সামাজিক অপকর্ম আছে, তার কি বিদেশে লোক নেওয়ার জন্য কি মানব পাচারের কাহিনী আছে, এইসব গল্প আর কি। এই পর্যন্ত আমি যে কটা শুনেছি একটাও এই 2 মাসের সরকার মত প্রকাশের জন্য যে শাহরিয়ার বাইরে যা ইচ্ছা তাই বলতেছে কেউ তো ওই যে কি মানে সংসদে তো আসলে ম্রিয়মান বিরোধী দল, সেখানে ধরেন বিএনপির যে পার্লামেন্টারিয়ান, পুরনো পার্লামেন্টারিয়ান, তাদের বক্তব্য কাউন্টার করার মতো প্রসিডিংস অনুযায়ী, আইন অনুযায়ী, সংসদের বিধি অনুযায়ী বা রাজনীতিক সব মিলিয়েই আজকে যেমন একজন ফজলুর রহমান, এটাই মানে মানে কাপন শুরু হয়ে গেছে বিরোধী শিবিরে। তারপর আন্দালিব রহমান পার্থ যেটা বলেছেন, তারপরে জুনায়েদ সাকিরা যেটা বলেছেন, সেটা ধারণ করার মতো, কাউন্টার করার মতো কোনো বক্তব্য প্রায়ই আমাদের বিরোধী দলের নেতা বলেন যে আসেন আমরা ঐক্যমত্যভাবে চলি, এইটা চলি ওইটা চলি, আবার তার নেতাকর্মীদের কোনো সংযত করেন না। আবার দেখবেন প্রেস ক্লাবে দাঁড়ায় কেউ কেউ হুঙ্কার দিতেছে, শাহবাগে দাঁড়ায় হুঙ্কার দিতেছে, আসেন আমরা কুস্তি করি, আমরা ডিবেট করি, আমাদের সাথে কেউ পারবেন না, আমি আছি আর অমুক ভাই আছে আমার, এই দুইজনের সাথে কেউ পারবেন না। আরে ভাই, ডিবেট করার কি একটা জায়গা নাই? ডিবেট করতে হলে তো সংসদে আসতে হবে। মন্ত্রীর এমপিরে কি শাহবাগে যাবে ডিবেট করতে, কুস্তি করতে? এটা কোনো কথা? এটা তো প্রি কোয়ালিফিকেশন করা লাগে, সংসদে যাওয়া লাগবে, ওইখানে গেলে তো আপনি ডিবেট করতে পারবেন, আপনার দলের প্রতিনিধিত্ব আছে। তো সেই জন্য আসলে বাংলাদেশের রাজনীতি ওই বাইরেই উত্তাপ, হুঙ্কার ধমকি বা অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলোই চলছে। কিন্তু কার্যত বিএনপির কাজ করছে, বিএনপির যে মানুষের প্রতি কমিটমেন্ট ছিল বা নির্বাচন ইশতেহার যে বিষয়গুলো ছিল সেইগুলো চলছে। আর সংসদ এগুলো একদিক দিয়ে হলে ভালোই, প্রাণবন্ত মনে হবে, মানুষ দেখবে যে সংসদ বিতর্ক আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো আলোচনা, পাল্টা আলোচনা, যুক্তি, তথ্য এগুলো থাকবেই। এগুলো পার্লামেন্টারি বাক স্বাধীনতাকে বলা হয় গণতন্ত্রের অংশ, কিন্তু সেটি যখন আসলে কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা চরিত্র হনন কিংবা অশ্রাব্য গালিগালাজে পরিণত হয়, তখন কি আর সেটি বাক স্বাধীনতা বলে আমরা যদি বলি দাবি করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই তো অনেক কথা বললেন, উত্তর দিই। ফজলুর রহমান সাহেব যা বলছেন এটা মিথ্যাচার। মিথ্যাচার কি বাক স্বাধীনতা? নারীর প্রতি যেমন কোনো কুরুচিপূর্ণ কোনো কাজ যেমন বাক স্বাধীনতা নয়, তেমন দাঁড়িয়ে থেকে মিথ্যা কথা বলাটা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটা, সেটাও বোধহয় বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। এখন বাক স্বাধীনতা মানেটা কি? এটা জেইস মিল বলছে, লিবার্টি শুড বি কন্ট্রোলড, লিবার্টি শুড বি কন্ট্রোলড, আদারওয়াইজ ইউ ক্যানট এনজয় দ্য লিবার্টি। তাহলে ডেমোক্রেসি এনজয় করতে গেলে দেয়ার ইজ সাম সর্ট অফ রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন আপনাকে কোথায় দিচ্ছেন? সংবিধানের 3য় পরিচ্ছেদে মৌলিক অধিকার সেখানে দেওয়া হয়েছে। ভাইয়ের কথা থেকে দেখা গেল 2টা দ্বিচারিতা আছে। একটা হচ্ছে চিফ হুইপ সাহেব বলছে যে আমার নামে কেউ বললে তাকে ছেড়ে দেওয়া হোক, তার মানে তার বিরুদ্ধে কেউ, তার সংসদের কোনো ভাষণের প্রতিবাদ কেউ করছে, তাকে তখন ছেড়ে দেওয়া হয়েছে। আমিও এর আগে বলছি গভর্নমেন্ট অন টেস্টে আছে, জুলাই যোদ্ধাদেরকে ধরে ছেড়ে দিবে। কেন এই কাজগুলো করা হচ্ছে? যে অন টেস্ট কেন বললাম? যে যাতে একটা ত্রাসের একটা কিপ তৈরি হয়, একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সো আজকে দুইজনের কাছে কিন্তু এই কথা শুনলাম। একটা জাহিদুর রহমান সাহেব বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে,
গতকালকে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ব্যবস্থা নেওয়া হবে। তো সরকার থেকে যখন বলে ব্যবস্থা নেওয়া হবে, এবং আপনি প্রথমেই শুরু করতে বলছিলেন রাষ্ট্র সমাজ না বিবেক, কে এটা নির্ধারণ করবে? এবং সংবিধানে বলা আছে আইনের মধ্যে থেকে তোমাকে বলতে হবে। যদি কোনো কথা আপনার রাষ্ট্রবিরোধী হয় তবে তাকে আপনি তুলে নিয়ে যেতে পারেন, তার বিরুদ্ধে আপনি প্রসিডিং ড্র করেন, মামলা করেন, তারপর নিয়ে যাবেন। যে হাসিনা 17 বছর যেটা করছে সে একই কাজ আপনি ভোলায় ওই ছোট্ট একটা বাচ্চার মাকে রাত্রেবেলা তুলে নিয়ে গেলেন উইদাউট ওয়ারেন্ট। কিভাবে উইদাউট ওয়ারেন্ট কিভাবে তুলে নিয়ে গেলেন? এটা আপনাকে কে দিছে? এই ম্যান্ডেট দিল কে? আপনি একদিকে বলতেছেন গুম খুম হয়নি, আপনি গুম খুম যাতে হয় সেজন্য তো গুম খুমের আইনকে কি দিলেন না, সংসদে আনলেন না, বাতিল করে দিলেন। আপনি বাতিল করে দিলেন। আপনি গতকালকে দেখলাম বললেন একজন যে জুলাই সনদ নিয়ে যারা বিভেদ সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মানে এখন আমি জুলাই সনদ নিয়েও কথা বলতে পারবো না। মুখে কষ্ট শুনে হাত পা বেঁধে সাঁতরাতে বললেন না, পরিণাম ভালো না। ভাইও বললেন যে শাহরিয়ার ভাই যা ইচ্ছা তাই বলতেছেন, এবং ওখানে আর একটা কথা বলছেন ফজলুর রহমান সাহেবরা যা বলছে তার উত্তর নাকি দিতে পারবো না। শোনেন, নির্বাচন তো হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, অতএব বেছে বেছে তো যাকে যাকে নেওয়ার সংসদে নিয়েছেন, যাদেরকে নেওয়ার না তাদেরকে নেননি। এবং মাননীয় বিরোধী দলীয় নেতা সেজন্যই বলছেন সোহরাওয়ার্দী উদ্যানে যে যদি নির্বাচন সুষ্ঠুই হয় তাহলে তো ওই ম্যাকিয়াভেলির মতো 100 বার বলতে হবে না নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সো এখন ফজলুর রহমান সাহেব কি বললেন? ফজলুর রহমান সাহেব কেন বলতে পারেন না যে উনি ছাত্রলীগ থেকে আসছেন, এখনো ওনার উপরে সে আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করে আছে। ফজলুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বা 31 দফাকে ধারণ করেন না। ফজলুর রহমান সাহেব আবার বলে দিচ্ছি, তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, সেজন্য 24কে ধারণ করেন না। উনি মুক্তিযোদ্ধা বলে দাবি করে আসলে উনি হচ্ছে ভারতের দালাল। উনি ভারতের আধিপত্যবাদকে দেশে প্রতিষ্ঠা করতে চান। সেই জন্য সংসদে যখন উনি বক্তব্য দেন ওই যে সে উত্তরগুলো দিচ্ছে না। ইসলামকে আপনি ধারণ করতে পারেন না, তাহলে এবার উত্তরগুলো দেন একসাথে। বাংলাদেশকে ইউনাইটেড নেশনে 72 সালে কেন সেদিন মেম্বারশিপ দেওয়া হয়নি? 72 সালে চীন কেন বলছে? 72 সালের আগস্ট মাসে চীন বলতেছেন, কি বলতেছে চীন? নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করলেন। কেন? ইন্ডিয়ান সোলজার হচ্ছে যতক্ষণ না সরবে ততক্ষণ আমরা কি দিব না, আমরা ততক্ষণ পর্যন্ত সমর্থন দিব না। চীন তো আমার স্বাধীনতা চাইছে। সো চীন হচ্ছে আজকে যখন বলা হয় যে শেখ সাহেব নাকি আপনি কি করছেন, শেখ সাহেবের জন্য সমস্ত সৈন্য ফেরত গেছে, আপনি চীনকে বলেন বাংলাদেশ স্বাধীনতা বিরোধী। হয়তো চীনের জন্য আপনি বাংলাদেশ পাইছেন, নাহলে সেদিন সোভিয়েত ইউনিয়ন এবং ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসাবে এক করে দিতেন। এবং তার একটা উদাহরণ দিই আপনাকে। এই যে শ্রীমতী ইন্দিরা গান্ধী 31শে মার্চ 1971 সালে বক্তৃতায় বলতেছেন পূর্ববঙ্গে সংগঠিত সাম্প্রতিক ঘটনাবলিতে, পূর্ব পাকিস্তান বলেননি, বলছেন পূর্ববঙ্গ। সেটা কয় তারিখে বলছেন? 31শে মার্চ 1971 সালে। সো এই ফজলুর রহমানরা চাই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এক হয়ে যাক, বিলীন হয়ে যাক, যেটা শহীদ রাষ্ট্রপতি চায়নি। বলছেন যে ফজলুর রহমান মুক্তিযুদ্ধকে ধারণ করে না, আবার তিনি অভিযোগ করছে যে কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের কেউ জামায়াত করতেই পারে না, করলে এটা ডাবল অপরাধ। কি বলবেন? এবার আপনাকে প্রথমে বলে দিই যে আপনি প্রথমেই শুরুতে বলছেন আমি কিন্তু জামাত সমর্থক বলছেন না। আমার 2 চাচার লাশ এখনো পাইনি, আমার 2 মামা শহীদ হয়েছে যাদের লাশ আমরা পাইনি। তাহলে আমি এমন এক পরিবার থেকে আসছি যে পরিবারে, এবং আমার বাবা মার বিয়ের কারণটাই ছিল আমার 2 চাচা আর মামারা বন্ধু ছিলেন, সেই জন্যই 2 পরিবারের মধ্যে বিয়ে হয় 72 সালে। সো ফজলুর রহমান সাহেব বলছেন জামাত ইসলাম, হ্যাঁ ফজলুর সাহেব বলতেই পারেন যে ইসলাম যারা চাইবে তারা এই দেশে থাকতে পারবে না। কারণ উনি তো আয়নাঘরে যায়নি, কারণ উনি তো আপোষ করে গত 17 বছর হাসিনার দালালি করেছিলেন। আমরা ফজলুর রহমান সাহেবের কিশোরগঞ্জের ঘটনা জানি না? উনি ছাত্রলীগ থেকে এসছেন, কিন্তু উনি তো কোনদিন সেজন্য বলছে জিয়াউর রহমানকে ধারণ করেন না। উনি তো চিৎকার করে বলতে পারেননি যে বাংলাদেশ আজ পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়নি। উনি কি বলছেন ওইখানে দাঁড়ায় থাকে? উনি তো এখনো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে ফেনা তোলেন। হয় যে এই বঙ্গবন্ধু যাকে বলতেছেন সে বঙ্গবন্ধু সময় আমার মা বোনকে কি পড়তে হয়েছে? জাল পড়তে হয়েছে। দুর্ভিক্ষে অনাহারে হাজার হাজার মানুষ না লাখ লাখ মানুষ মারা গেছে, এ কথা তো উনি বলেন না। উনি তো বলেন না যে ভারত আমাদেরকে গত 17 বছরে চুষে খাইছে। ওনার ভারতের নাম নিচতে ওনার খুব বিয়া হয়, কারণ ভারত ওনার ভাসুর হয়। আর ইসলামের বিদ্বেষী উনি একজন ইসলাম বিদ্বেষী।
সেই জন্য ওনার মুখে দেখবে ধর্মনিরপেক্ষতার কথা। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন, কি বলছেন, যে বাংলাদেশে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এবং 1976 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পর আমি বলি যে সংসদে ভাইদের তোলা উচিত, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পর সৌদি আরব আমাদেরকে কি দিলেন, স্বীকৃতি দিলেন এবং প্রথম আমাদের দেশ থেকে লোক নিলেন। কেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললেন, আমরা মুসলমান দেশ, আমরা আপনার কাছে সাহায্য চাই না, আমাদের দুটো হাত আছে, আমাদেরকে কাজ দেন। সো এই ফজলুর রহমান যদি বিএনপিকে অন করে থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন করে থাকে, তাহলে আজকে দাঁড়া থেকে এই কথা বলতে পারে ইসলামের বিরুদ্ধে? উনি সেজন্য উনি ভারতের দালাল, উনি বাংলাদেশকে ওই করেন না। বিএনপি সংসদ সদস্যরাই কি বিএনপিকে ওন করছে না? এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির আবার অভিযোগ করলেন ত্রয়োদশ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং আপনারা বেছে বেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, একটা জামাতের উনি যে দল করে একটা জামাতের সদস্য তো কইল না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই প্রশ্ন তো স্বয়ং জামাতের আমিরের নামে আছে। বারবার আমানত বাজেয়াপ্ত হয় একটা লোক কিভাবে এবার এমপি হইলো, এটা তো বিস্ময়কর ব্যাপার। এই প্রশ্ন অভিযোগ তো জামাতের বিরুদ্ধে আছে, কিন্তু জামাতের লোকরা এই প্রশ্ন সংসদে একবার উত্থাপন করে না, কারণ ঢিল ছুড়লে নিজের দিকে পড়ে। জামাতের আমির এই যে এমপি হয়েছে এটা নিয়ে তো মারাত্মক প্রশ্নবিদ্ধ আছে এবং আমরা তো সেই অভিযোগই করি যে ইলেকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে উনি এখানে বলছে, এটা ভালো বলছে, এই আলোচনা হওয়ার দরকার আছে। সংসদে এই অভিযোগ কেউ আনে না, জামাতের আনলে খুব ভালো হইতো। ইঞ্জিনিয়ারিং কে করেছে, প্রফেসর ইউনূস কাকে কিভাবে জিতিয়েছেন, কোত্থেকে বিএনপি কয়টা সিট কেড়ে নিয়েছেন উনি, সেটা একটা বিরাট $1 মিলিয়ন কোশ্চেন। মানে আপনিও স্বীকার করছেন $1 মিলিয়ন কোশ্চেন, $1 মিলিয়ন কোশ্চেন। বিশেষ করে জামাতের আমিরের বিজয়টা, নাহিদ ইসলামের বিজয়টা, এটা মারাত্মক কোশ্চেনেবল বাংলাদেশে এই মুহূর্তে। এবং এটা নিয়ে প্রশ্ন আছে। নাহিদ ওই যে এরাকে হাসনাতকে যেভাবে প্রার্থী হইতে দেয় না, ওইখানে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সিকে, এইটা প্রশ্নবোধক ব্যাপার। সিলেক্টিভ লোককে তুলে আনা কেয়ারটেকার সরকারের কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্যে আছে, এটা আমিও মনে করছি। ওনার সাথে আমি একমত। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখন আসেন, মানে ফজলুর রহমানকে ডিফেন্ড করতে পারছে না পার্লামেন্টের মধ্যে, জামাত ইসলামের একজন নেয়, ওনাদের মতো 2-3 জন যদি যাইতো তাহলে ভালো হইতো। অবশ্যই সেই অভাব ওরা অনুভব করে এবং বাইরেও বলতেছে যে আমাকে নিলে আমি পারতাম সালাউদ্দিনকে ডিফেন্ড করার জন্য, তার সাথে ডিবেট করতে বা একে ডিফেন্ড করার জন্য। আজকে পার্থ যে কথা বলেছে মাপচাই, এই উত্তর দেবার মতো একজনও খুবই মিরিয়মান। সংসদটা আরেকটু জামাতে যদি একটু ম্যাচিউরড লোক হইতো, প্রসিডিং জানার লোক হইতো, আইন জানার লোক হইতো, ডিবেট করার লোক হইতো, সুস্থ ডিবেট ভালো হইতো। আমার ভাই অনেক ভালো বলেছেন যে কি সাউদা বিবিকে ধরে নিয়ে গেছে। আরে ভাই, আপনি নির্যাতনের ইতিহাস তো জানেন না। 1400 মানুষ বিএনপির গুম হয়েছে। স্মৃতি নামে একটা মেয়ে 10 মাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে হাসিনাকে নিয়ে একটা শব্দ লিখছিল, 16 মাস 18 মাস তাকে জেলে থাকছে। আজকে ধরছে এই হাওয়া বিবি না সাউদা বিবি, কালকে আপনি তার পক্ষে ছাপাই গেলেন, তার যে কুরুচিপূর্ণ বক্তব্য, সেইটা পারে না হয়তো, এটা নিন্দনীয়। আচ্ছা, একদিন জেলখানায় ছিল, পরের দিন সরকারের উদ্যোগে মুক্তি পেয়েছে। এই জায়গাটাও আপনি সাপোর্ট করেন? সরকারের উদ্যোগে মুক্তি পেয়েছে কিনা? না না, আপনার কথাটাই বললাম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বলি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে সরকারের গ্রেফতার করা মহা অপরাধ হয়েছে। না না, মহা অপরাধ হয়েছে, ছেড়ে দিয়েছে তো, একদিন জেল কেটেছে সরকারের জন্য তো ছেড়ে দিয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে। না না, আপনি পুলিশ সরকারি না না, পুলিশ কিভাবে ছেড়ে দেয়? মামলা ছাড়া একটা লোককে তুলে নিয়ে গেলে পুলিশ ছেড়ে দেয়, তার মানে বিএনপি এখন বিএনপি আইন নিয়ন্ত্রণ করছে। কথা শুনেন, ভাই বিএনপি আইন নিয়ন্ত্রণ করছে। আপনার কথা ধরলাম, বিএনপি ধরবেন যাকে ইচ্ছা তাকে ইচ্ছা ছেড়ে দিবেন। আমার কথা শুনেন, আপনার তো তাহলে হাজিরা পুরাবৃত্তি না। আরে আপনার কথার মধ্যে আমি কথা বলছি, সরি বল ভাই, না না ভাই আওয়ামী লীগের আমলে আপনাকে তো একদিনও দেখি নাই। কোথায় ছিলেন আপনি? আওয়ামী লীগের আমলে একবারের জন্য আপনাকে দেখিনি। হঠাৎ করে উদয় হয়ে এমন পরিবেশ তৈরি করতেছেন, আইন শিখাচ্ছেন, জ্ঞান শিখাচ্ছেন। এই মহিলা যে একটা বিকৃত অসুস্থ মহিলা, একবারও প্রতিবাদ করেছেন? তার বিরুদ্ধে মামলা দেন না, করেছেন আপনি মামলা দেন। মামলা দিলে তো আরো আপনি পাগল হয়ে যাবেন। আরে ভাই, মামলা তো একটা লোককে তুলে নিয়ে যাবেন। আচ্ছা, মামলা তো একটা, তাহলে গুম আর এটার মধ্যে পার্থক্য কি হলো? আইনগত প্রক্রিয়া। আপনি একটু না গুম আর এটার মধ্যে পার্থক্য কি হলো? আপনাকে কে ক্ষমতা দিয়েছে যে একটা লোককে মামলা ছাড়া তুলে নিয়ে যাওয়া? আচ্ছা, এটা ওয়ারেন্ট ছাড়া। আচ্ছা, মামলা ছাড়া গ্রেফতার না না, ওয়ারেন্ট ছাড়া। আচ্ছা, আবার শুনেন, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় বাংলাদেশে। আচ্ছা, অভিযোগের মধ্যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়, তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করবেন। আপনি এখন যদি ছেড়ে দিলেন, আপনি এখন যদি কাউকে আঘাত করেন, গ্রেফতার করেন, 54 কেন তুলবেন? 54 তোলার আইন আছে। আরে সেটার জন্য তো আমরা আন্দোলন করলাম 17 বছর। প্রশ্নটি রাখতে চাই যে পেছনে সরকারের কোনো ইন্ধন রয়েছে কিনা? পুরাই তো সিকনেস, এটা অসুস্থতা। বাংলাদেশে 54 গ্রেফতারের আইন আছে। আপনি আপনারা বলতে কালো আইন, বিএনপির এটা কালো আইন, এটা নিয়ে কথা বলেন। এটা নিয়ে কালো আইন। এমপি হন, আপনিও বলছেন ভাই, আগে আপনিও বলছেন এটা কালো আইন, বলছে আপনার শোনা আছে। আপনি নিজে বক্তৃতায় বলছেন 54 কালো আইন, এবং আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলছে 54 তুলে দেওয়া হবে। তাহলে আজকে আপনি 54 প্রয়োগ করতেছেন। আচ্ছা,
54 যদি কালো আইন, অবশ্যই কালো আইন, সেটা আলাপ হবে, তুলে দেওয়া হবে, এটা নিয়ে কথা হবে গণতান্ত্রিক সরকারের আমলে যদি হয় হোক। আমার কথা সেটা না, আপনি যে বিদ্বেষ তৈরি করতেছেন, ঘৃণা তৈরি করতেছেন, কুরুচি তৈরি করতেছেন, নারীদের আক্রমণ করতেছেন, এই বিষয়ে একবার একটু নিন্দা করেন। ভালোবাসা দিয়ে জয় নিন্দা করেন, করেন, ভালোবাসা দিয়ে জয় করেন। আপনার নেতা তো আসছে ভালোবাসা দিয়ে জয় করেন, শোনেন, তা আপনি কেন 54 প্রয়োগ করবেন? ইজ্জত, আপনি 54 প্রয়োগ করবেন, ভালোবাসা দিয়ে জয় করেন না ভাই। কথা বলেন, ওই যে গ্রামের শহীদ জিয়াউর রহমান তো ভালোবাসা দিয়ে জয় আজকে করছে। ফেসবুকে লিখলাম যে ইজ্জত জানে মহিলা আমাদের গ্রামে বলে খাসলত যায় না ধুইলে, আর ওই যে বিশেষ প্রজাতির প্রাণী 14 বছর যদি চুঙ্গার ভিতরে রাখে তার লেজ খাসলাত তাই। আপনি যে ভালোবাসার কথা বললেন, এই ভালোবাসা দিয়ে যে সবকিছু জয় করা যেত, কোনো আইন দরকার হতো না, পুলিশ দরকার হতো না, এইসব বক্তব্য হলো বাতুলতা, এইসব বক্তব্য হলো মানে মূল্যহীন। না, শহীদ জিয়াউর রহমান তাই করছেন। শহীদ জিয়াউর রহমান কিন্তু ভালোবাসা দিয়েই করছেন। শুনেন, শহীদ জিয়াউর রহমান শেখ মুজিবের মতো আমার কথা শুনে স্বৈরাচারের সাথে ফাইট করছেন ভালোবাসা দিয়ে। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির যে প্রশ্নটি আপনি